প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের শেষ ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ফারহান আহমেদ বিপ্লব। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের সোনাপুর গ্রামে। আমরা নবাবগঞ্জ উপজেলার বেশ কিছু ঘটনা রেগুলার পাচ্ছি, আর নবাবগঞ্জ উপজেলা নিয়ে আমার বেশ কিছু স্মৃতি রয়েছে, যেটা আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ওখানে ছিলাম, ওখানে থেকে লেখাপড়া করেছি। তো আমরা গত হরর নাইট এপিসোডে আরিফুর রহমান ভাইয়ের একটি ঘটনা শেয়ার করেছিলাম, মানিক রহস্য নামে। সেটাও নবাবগঞ্জের ঘটনা ছিল। এর আগে উনি ঘটনা পাঠিয়েছিলেন, সেটা অস্ট্রেলিয়ার ঘটনা। আরিফুর রহমান ভাই রিসেন্টলি আরো একটি ঘটনা পাঠিয়েছেন, খুব তাড়াতাড়ি সেটা আমরা ইনশাল্লাহ প্রচার করব। শিডিউলটা আমরা রেডি করেই আপনাদেরকে ইনশাল্লাহ সেটা শোনাবো। আর নবাবগঞ্জের অনেক ঘটনা পাচ্ছি, রিসেন্টলি এই ঘটনাটি পেলাম, ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন ঘটনায় চলে যাই। তো ফারহান আহমেদ বিপ্লব ভাই জানিয়েছেন ঘটনাটি ঘটেছে ওনারই এক বন্ধুর সাথে, যার নাম হচ্ছে আফজাল। এই আফজাল কিছুদিন কাতারে ছিলেন, পরে সেখান থেকে দেশে চলে আসেন। দেশে চলে আসার পর অন্যান্য ব্যবসা বাণিজ্য করেন এবং সেই সাথে আরো একটি কাজ উনি করেন, সেটা হলো অটো চালক। আর আমাদের এই বিপ্লব ভাই উনিও কাজের ফাঁকে ফাঁকে অটো চালান বলে জানিয়েছেন। এই সোনাপুর গ্রামে এই দুজনেরই বাড়ি, বিপ্লব ভাইয়েরও বাড়ি, এই আফজাল ভাইয়েরও বাড়ি। মাঝখানে এই দুইজনের বাড়ির মাঝখানে একটা মসজিদ তো না, মাদ্রাসা রয়েছে, আর মসজিদটা রয়েছে অন্য পাশে আর কি। তো ওই মাদ্রাসার পরে একজন হুজুরের বাড়ি রয়েছে, ওই মাদ্রাসারই হুজুর। এরপরে এই আফজাল ভাইদের বাড়ি। আর ওই জায়গাতে মানে আফজাল ভাইদের বাড়ির ওখানে 4 রাস্তা একটা জায়গা রয়েছে, ওখানে মূলত হুজুরের বাসা। এরপরে এগিয়ে গেলে নদীর পার রয়েছে। আর ওনার বাড়ি থেকে যদি বাম সাইডে যাওয়া যায়, সেখানে একটা মসজিদ পড়ে। আর এই যে 4 রাস্তা পার হয়ে একটি জায়গা রয়েছে, এটাকে চাম্বুলির কুম বলে বা চাম্বুলির চক বলে। বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা এই চাম্বুলির কুম বা চক কেন্দ্রিক রয়েছে, যা অত্র এলাকার প্রায় প্রত্যেকেই জানেন বলে জানিয়েছেন বিপ্লব ভাই। তো এমন একটি ঘটনা যেটা এই আফজাল ভাইয়ের পরিবারের সাথে ঘটেছিল, সেটি এখন শুরু করছি। ঘটনাটির সময়কাল 2021 সালের 8 মার্চ বা 9 মার্চ বলে জানিয়েছেন বিপ্লব ভাই, ওনার যতটুকু মনে পড়ে আর কি। তো এই আফজাল ভাই তখন উনি নতুন বিয়ে করেছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করছেন। তো একদিন কি হয়েছে, বিকালের দিকে উনি এবং ওনার সদ্য বিবাহিতা স্ত্রী এই দুজন মিলে ওই চাম্বলির কুমের দিকে বেড়াতে গিয়েছেন। তো ওই দিকটাতে বর্ষাকাল হোক বা অন্যান্য সিজনেই হোক না কেন, একটা প্রাকৃতিক দারুণ সৌন্দর্য থাকে সবসময়। বর্ষাকালে একরকম সৌন্দর্য, শীতকালে একরকম সৌন্দর্য, মানে বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের একটা সৌন্দর্য প্রতিফলিত হয় ওই চাম্বুলির কুম বা ওই সংলগ্ন এলাকায়। অনেকেই সেখানে বেড়াতে যান। তো ওনারা দুজনে গিয়েছিলেন। ওরা গিয়েছেন বিকেলবেলা, সন্ধ্যার আগে বাড়িতে ফেরতও এসেছেন, সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। রাতের বেলা যখন এই আফজাল ভাই উনি ঘুমিয়েছেন, ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়ে আছেন, রাত আনুমানিক 12টা 1টা এরকম হবে আর কি। এক্সাক্ট কয়টা বেজেছিল উনি ঠিক বলতে পারেন না। তো হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যায় ভয়ঙ্কর এক ধরনের শব্দে, হুম হুম এরকম শব্দ, মানে মারাত্মক আকারে, মনে হচ্ছে কেউ গোঙাচ্ছে, এরকম একটা শব্দ, হুম হুম এরকম করছে। তো এরকম শব্দ ওনার যখন কানে আসে এবং এই শব্দে ওনার ঘুম ভেঙে যায়, তখন উনি মোবাইলের পাশে, ওনার বালিশের পাশে মোবাইলটা ছিল, তো মোবাইলটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে মোবাইলের আলোটা চালিয়েছেন। জ্বালানোর পরে মানে স্ক্রিনের আলো, ফ্ল্যাশ লাইট না। তো উনি চিন্তা করছেন শব্দটা কোথা থেকে আসে। তো উনি ওনার পাশে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী পাশে নাই। তখন উনি একটু লাফ দিয়ে ওঠেন, কি ব্যাপার, স্ত্রী পাশে নাই, শব্দ আসছে কোথা থেকে। তো উনি ওই মোবাইলের আলোতেই দেখেন যে ওনার ঘরের একদম একটা কোনায় ওনার স্ত্রী বসে আছে, এবং বসে আছে কিভাবে, যোগ আসনে যেভাবে সাধু সন্ন্যাসীরা বসে থাকে ঠিক ওইভাবে বসে আছে।
আর তার মাথার চুলটা সামনের দিকে দেয়া, বড় বড় লম্বা চুল ছিল, সেটা সামনের দিকে দেয়া, মাথাটা নিচ দিকে ঝোঁকানো এবং শুধু মাথাটা এপাশ ওপাশ নাড়াচ্ছে আর এরকম হুম হুম এরকম শব্দ করছে, এরকম গোঙানির শব্দ। তো এই ধরনের ভয়ঙ্কর শব্দ শোনার পর উনি তো বেশ অবাক হন, খুব একটা ভয় পাননি। উনি বেশ সাহসী একজন মানুষ, যেহেতু রাত বিরেতে অটো চালান, আর উনি এমনিতেও ছোটবেলা থেকে সাহসী। বিপ্লব ভাইও বেশ সাহসী। তো বিপ্লব ভাই এটা জানিয়েছেন যে আফজাল ভাই খুব সাহসী মানুষ ছিলেন ছোটবেলা থেকে, ওনারা ছোটবেলাতে একসাথে বড় হয়েছেন, তো এনারা সবাই বেশ সাহসী। তো অবাক হয়েছেন যে কি ব্যাপার, তার সদ্য বিবাহিতা স্ত্রী এরকম করে রাতের বেলা যোগাসনে বসেছে কেন, এরকম শব্দই বা করছে কেন। তো উনি আস্তে আস্তে পা টিপে টিপে তার দিকে এগিয়েছেন, এগিয়ে গিয়ে সামনের দিকে একটু ঝুঁকেছেন, ঝুঁকে বলছেন যে এই কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন। যেই না একবার এই কথা বলেছে, সাথে সাথে ওনার স্ত্রী মাথাটা উঁচু করেছে, এবং মাথাটা উঁচু করার সাথে সাথে মনে হলো কোন একটা বাতাসে তার মুখের সামনে থেকে চুলটা কিছুটা সরে গেল। তো ওই আবছা আলোতে, ওনার হাতে তো মোবাইল ছিল, মোবাইলের স্ক্রিনের যে আলোটা ছিল, ওই আলোতেই উনি ওনার স্ত্রীর যে চেহারা দেখেছেন, এটা দেখার সাথে সাথে উনি 5-6 হাত পেছন দিকে লাফ দিয়ে সরে আসেন, এবং সরে আসতে গিয়ে উনি পেছন দিকে পড়েও যান ঝুঁকে। উনি দেখতে পান ওনার স্ত্রীর চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, আর প্রচন্ড রাগ এবং ক্ষোভ নিয়ে তার দিকে তাকিয়েছে। এই দৃশ্য উনি যখনই দেখেছেন তখনই মূলত উনি ভয়ের পেছন দিকে সরে এসেছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আসলে ঘটনাটা কি। এদিকে উনি যখন এই বিষয়টা দেখে ভয় পেয়েছেন, সাথে সাথে উনি ওনার মাকে ডাকাডাকি শুরু করেছেন, পরিবারের অন্য সদস্য যারা আছেন তাদেরকে ডাকাডাকি শুরু করেছেন, দরজা খুলে দিয়েছেন। আর এরপরে উনি যে কাজটি করেছেন সেটা হচ্ছে বিপ্লব ভাইকে ফোন দিয়েছেন, যে বিপ্লব তাড়াতাড়ি আয় তো, তোর ভাবির মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, দ্রুত আয়। তো বিপ্লব ভাই তো রাতের বেলা এই ধরনের একটা ফোন পেয়ে ধর্মর করে উঠে বসেছেন, দ্রুত উনি বের হয়েছেন। আর ওই সময় উনি একটা বুদ্ধি করেছেন, যেটা ওনার মাথায় এসেছিল, সেটা হচ্ছে যে এত রাত্রে সমস্যা বলতে কি সমস্যা হতে পারে। উনি বুদ্ধি করে উনি যাওয়ার সময় ওই যে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার পাশে হুজুরের বাড়ি রয়েছে, ওই হুজুরকে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন যে হুজুর চলেন তো। তো ওই হুজুর তো ঘুমাচ্ছিলেন, তাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তো ওখানে নিয়ে যাওয়ার পর হুজুর দেখেন যে এই অবস্থা, তো হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন, স্বাভাবিক হয়ে যায়, ওই সময় স্বাভাবিক হয়ে যায়। আফজাল ভাই স্ত্রীও ঘুমিয়ে পড়েন, সবকিছু স্বাভাবিক। তো ওনারা চিন্তা করছেন যে গ্রামে তো হাঁটা চলার সময় অনেক সময় পজেসড হয় না, এরকম অনেকেই কিন্তু এই ধরনের সমস্যা ফেস করে, মনে করছে এরকম কিছু হয়েছে, হুজুর ঝাড়ফুঁক করে দিয়েছে, শেষ হয়ে গেছে সবকিছু, আর কোনো সমস্যা নাই। তো এরপর আফজাল ভাই তো বাড়িতে, উনি তো ওনার বাড়ি, উনি তো ঘুমিয়ে গেছেন, আর বিপ্লব ভাই তো বাড়িতে চলে আসে, হুজুরও তার মতো চলে গেছে। পরের দিন কিন্তু সবকিছু স্বাভাবিক, কিন্তু রাতের বেলা বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ এই আফজাল ভাইয়ের স্ত্রীর মধ্যে পরিলক্ষিত হতো। খুব ভয়ঙ্কর শব্দ করত এবং এমন ধরনের যোগাসনে বসার মতো অবস্থা করত, যেটা আসলে যে সাধু সন্ন্যাসীরা বসে, যারা হিন্দু সাধু সন্ন্যাসী, ওনারা এইভাবে সাধনা করেন, বা বৌদ্ধ সাধু সন্ন্যাসী আছে না কিছু, বৌদ্ধ যারা ভিক্ষু বা ভান্তে, তো ওনারা এইভাবে বসেন। কিন্তু এটা তো গ্রামের একটা সহজ সরল সদ্য বিবাহিতা স্ত্রী, যে কিনা কোনোদিন ওই ধরনের পরিবেশে যায়ই নাই, তাদেরকে নিজের চোখে কখনো ওইভাবে দেখেও নাই, সে কিভাবে এই ধরনের যোগাসনের মতো আসন দিয়ে বসে রাতের বেলা এরকম আচরণ করবে? এটা তো স্বাভাবিক না। তো এই আফজাল ভাইয়ের পরিবার থেকে একজন কবিরাজ দেখানো হয়, তাদের বাড়ির কাছাকাছি একজন কবিরাজ। তো ওই কবিরাজের বেশ নাম ডাক ছিল। তো ওই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ স্বাভাবিকভাবেই অন্যান্য জিনে ধরা রোগীর যে কাজগুলো করে সেভাবেই কাজ শুরু করেছে। একটি বৃত্ত এঁকে তার মধ্যে এই আফজাল ভাইয়ের স্ত্রীকে বসিয়েছেন, বসানোর পর উনি ওনার মতো করে রিচুয়াল শুরু করেছেন। অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে এই আফজাল ভাইয়ের স্ত্রী সেই ওই রকম গোঙানি শুরু করেছে, এরকম করে গোঙানি কয়েকবার দেওয়ার সাথে সাথে তার সামনেই তো আসলে ওই কবিরাজ বসেছিল। আফজাল ভাইয়ের স্ত্রী কি করছে, খপ
করে ওই কবিরাজের জামা চেপে ধরেছে এবং জামা চেপে ধরে সকলের সামনে 3-4টা জোরে জোরে আছাড় মেরেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে সবাই তো উপস্থিত ভয় পেয়ে গেছে। আর কবিরাজ তার জীবনে প্রথমবারের মতো এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন। কারণ বৃত্তের মধ্যে বসে থাকলে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জিন যদি হাজির হয় সে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না, সে ওইটার ভিতরেই থাকে, সে তার মতো করে কথা বলে। কিন্তু কোন ধরনের কথাবার্তা ছাড়াই খপ করে সামনে থেকে ধরে এভাবে আছাড় মেরেছে, এইটা কবিরাজের জীবনে, দীর্ঘ কবিরাজি জীবনে এটাই প্রথম ঘটল। কবিরাজ তো মারাত্মকভাবে ব্যথা পেয়েছেন, তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়, হাড়ের বিভিন্ন অংশ ভেঙেও যায়। তো কবিরাজ তো এই অবস্থা দেখে সাথে সাথে ওনাদেরকে বলে দেন যে ওর চিকিৎসা কি করবে, এখন আমারই চিকিৎসা করাতে হবে, আর এর চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়, তোমরা ভালো কোনো আরো যদি কোনো লোকজন থাকে তাকে দেখাও, এটাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ এটা যেন তেন কোনো জিন নয়, এটা খুবই শক্তিশালী একটা জিন। তো উপস্থিত সকলেই এই দৃশ্য দেখে চিন্তা করেন যে এইরকম দৃশ্য তো জীবনে কোনোদিন দেখিও নাই, শুনিও নাই বাপের জীবনে, যে বৃত্তের মধ্যে থেকে আক্রমণ করে। তো ওখান থেকে এই আফজাল ভাইয়ের স্ত্রীকে নিয়ে আসা হয়। এরপরে কিন্তু ওই জিনটা ওখান থেকে চলে গিয়েছে, ওনার স্ত্রী স্বাভাবিক হয়ে গেছে, ওখানে কবিরাজকে আঘাত করেছে, এরপরে স্বাভাবিক। এর একদিন পর আর একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, সবাই তাকে জিন হুজুর নামে চিনতেন। এটা ওনাদের এলাকারই ফতেহপুর নামক একটা জায়গা। তো ওখানে একজন হুজুর ছিলেন জিন হুজুর, মানে ওনার নাম অন্য নাম, কিন্তু সবাই জিন হুজুর বলেই তাকে মানে ডাকে এবং সবাই এই নামেই তাকে চেনে আর কি। জিন হুজুরের কাছে নিয়ে যান। তো জিন হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর উনি তো বিভিন্ন ধরনের জিনের ট্রিটমেন্ট করেছেন, অনেক শক্তিশালী জিনের ট্রিটমেন্টও করেছেন। তো ওই জিন হুজুর উনি সন্ধ্যার পর আসনে বসেন এবং আসনে বসার পর ঠিক একই রকম ভাবে বৃত্ত এঁকে উনি এই আফজাল ভাইয়ের স্ত্রীকে ওটার মধ্যে বসান। ওই সময় পর্যন্ত কিন্তু আফজাল ভাইয়ের স্ত্রী স্বাভাবিক আর কি, উনি বসেছেন। বসার পর হাজির করার চেষ্টা শুরু করেছেন। তো হাজির করার চেষ্টা যখন শুরু করেছেন, শুরু যখন হয়েছে, হওয়ার পর হঠাৎ করে ওই জিন হুজুরের বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছে প্রচন্ড জোরে সেই গাছগুলো নড়াচড়া শুরু করেছে, মনে হচ্ছে ওখানে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। কিন্তু অন্যান্য সাইডে যে গাছগুলো ছিল আশেপাশে দেখা যাচ্ছে দূরে, সেখানে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার ছিল না। এই দৃশ্য দেখে ওই জিন হুজুরও ভয় পান, কারণ হচ্ছে উনি ওনার বাড়িতে অসংখ্য জিনের ট্রিটমেন্ট করেছেন, ওনার বাড়ির আশেপাশে অনেক জিন রয়েছে, কিন্তু ওনার বাড়িতে এসে এই ধরনের উপস্থিতি জানান দেবে এইরকম সাহস কিন্তু সব জিনের হয় নাই। এই জিনটা এরকম আচরণ করছে, নিশ্চয় এটা স্বাভাবিক কোনো জিন নয়। তো এটা উনি চিন্তা করছেন, এর ভিতর দিয়ে হঠাৎ করে ওই আফজাল ভাইয়ের স্ত্রীর কণ্ঠে, খুব ভারী কণ্ঠে কথা বলে ওঠে, কোন ধরনের কোনো সালাম নমস্কার আদাব কিছু না, বলে ওঠে, এই হুজুর তোর সাহস তো কম না, তুই আমাকে ডাকছিস, তুই আমাকে চিনিস, তুই মনে করছিস যে তোর ডাকে আমি আসছি, এসে তোর সামনে আমি গদগদ হয়ে যাব? খবরদার, এরপরে যদি আমাকে তুই একবারের জন্য ডাকিস তোর কিন্তু আমি খবর করে ছাড়বো। এই বলার সাথে সাথে ওই জিনটা ওখান থেকে চলে যায়। তখন ওই জিন হুজুর বলে যে আমি তো এর আগে অনেক জিনের ট্রিটমেন্ট করেছি, তবে এই জিনের ট্রিটমেন্ট করা আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে আমার কানের কাছে এসে আমার অনুগত জিনেরা বলে গেছে এই জিনটা হিন্দু সম্প্রদায়ের একটা জিন এবং সে অত্যন্ত শক্তিশালী এবং ও ওই চাম্বুলি কুমের ওখানে থাকে। তো এটার মোকাবেলা এইভাবে করলে হবে না, ওর সাথে মারামারি করা, যুদ্ধ করা এটা আমাদের পক্ষেও সম্ভব না ওইভাবে, এতে অনেক হতাহত হবে, আর ওরও অনেক অনুগত বাহিনী রয়েছে। তো এই জন্য তার সাথে এইভাবে কাজ করা যাবে না, আপনি এই ট্রিটমেন্ট করেন না। জিনদের পরামর্শে ওই জিন হুজুর বলে দেয় যে আমার পক্ষে এটা সম্ভব না, আপনার আরো ভালো বড় কোনো হুজুর দেখান। তো এরকম নাম করা একজন ব্যক্তি যখন এই কথা বলে ওঠে, আসলে মানুষের ভিতরে হতাশা তো চলেই আসে, তাই না? তো ওনাদের বেলা এটা হয় যে এরকম একজন নাম করা লোক, উনি এই কথা বললেন, এখন যাবো টাকার কাছে। ওখান থেকে বেশ মন খারাপ করে ওনারা চলে আসেন। এর পরের দিন ওখান থেকে বেশ দূরে আর একটা গ্রামে একজন কবিরাজের সন্ধান পান। উনি হুজুর না, ওই মানে নর্মাল কবিরাজ, ওনার বাড়িতে মাঝে মাঝে মেলা হয়, ওরস টরস হয়, এরকম এই আর কি। তো সেখানে নিয়ে যাওয়া হয়।
নিয়ে যাওয়ার পর উনিও একটা আসন দেন, সেখানে ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু ওই জিনটা আসলে ওইভাবে হাজির হয় না। হাজির না হলেও ওই যে যিনি কবিরাজ উনি বলেন যে এই জিনটাকে সহজে তাড়ানো যাবে না, তবে এই জিন চলে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করার দরকার সেটা আমি করেছি, কিন্তু ওকে ভিন্নভাবে কাজ করতে হবে। এরপর উনি আবারও চেষ্টা করা শুরু করেন, তবে একটা সময় ওই জিনটা হাজির হয়। হাজির হওয়ার পরে উনি বলেন যে ও তো সন্ধ্যার সময় ওই চাম্বুলি কুমের ওখানে গিয়েছে, যার কারণে ওর দিকে আমার নজর পড়েছে, আর ওকে আমি আমার শিকার বানাবো, যার কারণে ওর উপর আমি আসর করেছি এবং এটা কেউ থামাতে পারবে না। তখন ওই কবিরাজ বলেন যে এই মেয়েটা খুব সহজ সরল একজন মেয়ে, সদ্য বিবাহিতা, ওর জীবনটা নষ্ট করে তো তোমার কোনো লাভ হবে না, ওকে ছেড়ে দাও, আর এর বিনিময়ে কি চাও বলো। তখন ওই কবিরাজ যখন এই কথা বলেছে তখন নাকি ওই জিনটা কিছুক্ষণ চুপ থাকে, বলে আচ্ছা ঠিক আছে আমি ওকে ছেড়ে দিব, তবে কিছু জিনিস দিতে হবে, আর আমি যেভাবে চাইবো ঠিক সেভাবে দিতে হবে। তখন নাকি ওই জিন অদ্ভুত কিছু জিনিস চায়, যেমন হিন্দু সম্প্রদায়ের লোকেরা সন্ধ্যার দিকে যে শঙ্খটা বাজায় এরকম একটা শঙ্খ চায়, তারপরে কিছু পরিমাণ সিঁদুর চায়, তারপর এক ধরনের নেশা করার জন্য এক ধরনের জিনিস থাকে, এটাকে মানে কলকি বলে, এরকম 21টা কলকি চায়, তারপর 21টা মোরগ চায়, বিভিন্ন ধরনের জিনিস চায়। তো এর মধ্যে একটা জিনিস যখন চায় তখন ওই পরিবার সদস্যরা বলে এই মুহূর্তে ওই জিনিসটা দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই, বা ওইটা এই মুহূর্তে সংগ্রহ করাটাও কঠিন ব্যাপার। সেটা হচ্ছে বড় আকৃতির একটা কালো রঙের পাঠা চেয়েছিল, এই পাঠা দিতে হবে। তখন ওই জিনটা বলেছে আচ্ছা ঠিক আছে, তোদের 1 বছর সময় দিলাম, 1 বছর পর এই জিনিসটা দিবি, তাহলেই হবে। তখন এই জিনিসটা বলার পর ওরা মেনে নেন যে হ্যাঁ ঠিক আছে, 1 বছরের ভিতরে আমরা এটা পারবো, সমস্যা হবে না। এরপরে নাকি চলে যায় আর কি, ওই জিনটা ওখান থেকে চলে যায়, স্বাভাবিকভাবে চলে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। তো কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে ওরাও চলে আসছেন, কবিরাজের যেই জিনিসগুলো মানে তার যে হাদিয়া দেওয়ার দরকার যতটুকু যৎসামান্য সেটা দিয়ে চলে আসছেন, আর ওই যে জিনিসগুলো ওগুলো তো ওনারা জোগাড় করবেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনারা কিছুটা পথ এগিয়েছেন, আগানোর পর হঠাৎ করে কবিরাজের চিৎকার শোনা যায়। তো কবিরাজ চিৎকার করছে বলতে দেখা যাবে কবিরাজকে প্রায় 8-9 হাত শূন্যের উপরে তুলে ফেলেছে, মানে উপরে মাটি থেকে 8-9 হাত উপরে তুলে ফেলেছে। অদৃশ্য কোন একটা শক্তি, মনে হচ্ছে যে অদৃশ্য কোন একটা শক্তি হাত দিয়ে ওকে উপরে তুলে ফেলেছে, এবং ওইখান থেকে তাকে ছেড়ে দেয়া হয়, ধপাস করে নিচে পড়ে, আবার তাকে তোলা হয়, আবারও ধপাস করে পড়ে, এরকম 2 বার তাকে শূন্য থেকে মাটিতে ফেলে দেয়া হয়। আর এরপরে সবকিছু স্বাভাবিক। তখন ওই কবিরাজ বলে যে বাবারে, আমার বাড়িতে আর কিছুদিন পরে একটা ওরস আছে, মেলা হবে, ওখানে তোরা দ্রুত যেভাবে পারিস ওই পাঠাটা এখানে দিয়ে যাস, কারণ এই জিনিসটা 1 বছর অপেক্ষা করবে না, আমি যতটুকু বুঝতে পারলাম এ খুব অন্য রকমের জিনিস, আর একে যেই হাজির করবে তাকেই সে আঘাত করবে, সে যেই হোক না কেন। তো আগের বার তোরা বলেছিলি জিন হুজুরের কাছে, জিন হুজুরের আশেপাশে অনেক জিন টিন ছিল, সে ওই রকম ভাবে তাকে আঘাত না করলে হুমকি দিয়ে গেছে, কিন্তু আমাকে আঘাত করেছে, এবং এর আগেও তোরা একজনের কাছে গেছিলি, তাকেও আঘাত করছে, ওকে যেই হাজির করবে তাকেই আঘাত করবে। এই জন্য কোন কবিরাজ ওর ট্রিটমেন্ট করতে পারবে না, তোরা দ্রুত যেভাবে পারিস এই কাজটা সম্পন্ন কর। তখন ওই যে জিনিসগুলো, অনেক ধরনের জিনিস চেয়েছিল, আসলে বিপ্লব ভাই সবকিছুর নাম মনে করতে পারেন নাই, অদ্ভুত অদ্ভুত জিনিস, যেটা সচরাচর আসলে দেখা যায় যে জিনেরা এগুলো চায় না। তো এই ধরনের জিনিস চেয়েছিল, তবে এই জিনিসগুলো তারা খুব দ্রুত সময়ের মধ্যেই ম্যানেজ করে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর রহমতে এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আফজাল ভাই এবং উনি ওনার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছেন, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তবে এই যেই হিন্দু সম্প্রদায়ের জিনটা এই অত্যন্ত শক্তিশালী, এবং এতটাই শক্তিশালী ওকে যেই হাজির করবে
তাকেই সে আঘাত করবে, সে বৃত্তের মধ্যেই থাক আর বাইরেই থাক, এবং এমন ভাবে আঘাত করবে ভবিষ্যতে সে যেন একে আর না ডাকে। আর এই যে চাম্বুলি কূপ যেটা বা কুম যেটা বা চক যেটা, এখানে আরো বিভিন্ন ধরনের অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা আছে বলে বিপ্লব ভাই আমাদেরকে জানিয়েছেন। উনি পরবর্তীতে আরো ঘটনাগুলো গুছিয়ে আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব ভাইকে। ভয়ঙ্কর একটি ঘটনা আপনি আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি ওই এলাকার আরো ঘটনা আপনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা পাবো। ঘটনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আরো যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসছে শনিবার হরর নাইট এপিসোডের আরো একটি ঘটনা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হচ্ছি। সেই ঘটনাটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,